রাজনৈতিক মতভেদ থাকলেও দিন শেষে সবাই সুষ্ঠু নির্বাচন চায় বললেন সিইসি। গ্রহণযোগ্য ভোট উপহার দেওয়ার প্রতিশ্রুতি। প্রত্যাশিত দেশ ও সমাজ করতে সৎ কাজে উৎসাহ ও অসৎ কাজে নিরুৎসাহিত করতে হবে বিএনপির ইফতার মাহফিলে তারেক রহমান। রোজার প্রথম দিনে জমজমাট চকবাজার, ঐতিহ্যবাহী ইফতার কিনতে উপচে পড়া ভিড়, এবার দাম বেশি রাখার অভিযোগ ক্রেতাদের। এবার একটু কম, লোক বেশি, কাস্টমার কম। ঈদের আগেই সারা দেশে কমিটি দেবে জাতীয় নাগরিক পার্টি। বিভিন্ন পক্ষের সঙ্গে সম্পর্ক জোরদারের পরিকল্পনা, থাকছে নানা কর্মসূচি। ডিজিএফআই এর সাবেক ডিজি সাইফুল আলমের বাসা থেকে 2,45,00,000 টাকা জব্দ। সাবেক এমপি তানভীর ইমামের বিরুদ্ধে মামলা। এবার লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে বিএসএফ এর খুঁটি বসিয়ে বেড়া দেওয়ার চেষ্টা, স্থানীয়দের মধ্যে উত্তেজনা, বিজিবির হস্তক্ষেপ বন্ধ। এবং যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় গাজায় 20 এপ্রিল পর্যন্ত যুদ্ধবিরতি। চুক্তির প্রথম ধাপ শেষে হওয়ার মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করল তেল আবিব। দর্শক, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। জনপ্রত্যাশা অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। রোববার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জাতীয় ভোটার দিবসের আলোচনায় কথা বলেন তিনি। ভোটের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে উল্লেখ করে সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকলেও সবাই দিন শেষে সুষ্ঠু নির্বাচন চায়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী শিউলি রায়। তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলেমিশে প্রতিপাদ্য নিয়ে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করেছে নির্বাচন কমিশন। প্রতি বছর ২রা মার্চ এই দিবসটি পালন করা হয়। ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,37,32,74। আলোচনা অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে আহত ১৩ জনের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, দেশে এখন মোট ভোটার সংখ্যা 12,37,32,74 জন। ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ৫৩ লাখের বেশি নতুন ভোটার আবেদন পাওয়া গেছে এবং ১৯ লাখের বেশি মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। দিবসটি উপলক্ষে নির্বাচন ভবনে আলোচনায় কমিশনাররা বলেন, একটি ভঙ্গুর নির্বাচন ব্যবস্থা এবং ভুলণ্ঠিত ভাবমূর্তি থেকে বেরিয়ে এসে ভোট বিমুখ জনগোষ্ঠীকে ভোটের প্রতি আগ্রহী করে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। ভুয়া ভোটার তালিকা সংক্রান্ত এক ধরনের মিথ বা বাস্তবতা বাইরে প্রচলিত ছিল। আমরাও এই কমিশন দায়িত্ব নেওয়ার পরে নিশ্চিত হতে চেয়েছি যে আমরা যে ভোটার তালিকা, যেটা আমাদের বেসিক র ম্যাটেরিয়াল ইনস্ট্রুমেন্ট, যেটা দিয়ে ভোট অনুষ্ঠান করব, সেটাকে কোনো মিথ বা কোনো ধরনের ভুয়া অভিযোগে অভিযুক্ত হতে আমরা দিব না। নির্বাচন কমিশন আর রাতের ভোট দেখতে চায় না বলেও মন্তব্য করেন কমিশনাররা। কমিশনের সংস্কারের তাগিদ দিয়ে স্কুলের খোলার মাঠে ভোট আয়োজনের আগ্রহের কথাও জানান তারা। রুদ্ধদ্বার রুমে যদি সেই ভোট অনুষ্ঠান করি, তাহলে কি সেটা স্বচ্ছ হবে? নিশ্চয় হবে না। তাই আমি চাই আমাদের নির্বাচনটা হোক খোলা মাঠে। এই সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচন কমিশন। এখন কিন্তু সেটা না, মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। এই প্রত্যাশা ভার আমাদের ঘাড়ে, এটা আমাকে রাত দিন স্মরণের সময় আমাকে ভাবায় কিভাবে এই প্রত্যাশা পূরণ করবো আমরা। এটা একজন বলেছিল একার পক্ষে সম্ভব না, আমার সহকর্মীরা বলে গেছেন, সবার সহযোগিতা লাগবে। দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিটি আগারগাঁয়ের বিভিন্ন রাস্তা পরিদর্শন করে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি ৮ মে। রোববার সকালে জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ বিচারপতির আপিল বেঞ্চ
এ আদেশ দেন। আবেদনটি আজ কার্যতালিকায় থাকলেও রাষ্ট্রপক্ষের সময় চাওয়ায় শুনানি পিছিয়ে দেন আদালত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 2011 সালে রায় দেন তৎকালীন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। সংক্ষিপ্ত রায়ে পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার পরামর্শ দিলেও অবসরের 16 মাস পর লেখা পূর্ণাঙ্গ রায়ে তা উল্লেখ করেননি তিনি। এরপরই আওয়ামী লীগ সরকার এ ব্যবস্থা পুরোপুরি বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা চালু করে এবং সংবিধানে ৫৫ সংশোধনী আনে। গণতন্ত্রে উত্তরণের পথে যাত্রা করতে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচন দীর্ঘায়িত হলে প্রশ্রয় পাবে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসররা। সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেও তা বাস্তবায়নে কোনো কর্মকাণ্ড দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার নিশ্চিত করতে রাজনীতিবিদদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা। আজকে একবার সংস্কার, একবার স্থানীয় নির্বাচন, এই সমস্ত কি চালবানা শুরু করেছে। বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের আলোচনায় বক্তারা আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশ রক্ষায় এই মুহূর্তে বিএনপির বিকল্প নেই বলে মত দেন। আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে এবং সেটাকে এবং জাতীয় আন্তর্জাতিক রাজনীতিতে দেশকে একটা স্থিতিশীল অবস্থায় রাখার জন্য বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই। বিএনপি রাজনীতি ছাড়া কোনো বিকল্প নাই। সবকিছুর ঊর্ধ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আজকে সর্বপ্রথম দরকার একটি গণতান্ত্রিক সরকার দরকার। তার জন্য নির্বাচন। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রেখে দ্রুত গণতন্ত্রে উত্তরণের পথে যাত্রা করার কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী প্রধান শেখ হাসিনাকে এখনো আমরা অনুশোচনা করতে দেখিনি। আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে এখনো পর্যন্ত গণহত্যার দায় স্বীকার করে অনুশোচনা করে ক্ষমা চেয়ে তারপরে বাংলাদেশের রাজনীতি করবো এই কথা বলতে শুনিনি। এটা ভাবতে অবাক লাগে। উল্টো তাদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশের সাধারণ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সাধারণ নাগরিকরাই যেন অপরাধ করেছে। বলেন, জাতীয় নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিস্টরা প্রশ্রয় পাবে, আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে চাইলে সরকারকে তার কর্মকাণ্ড দৃশ্যমান করতে হবে। যদিও এনে বিনে তাদের পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন, কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয়। সেই কর্মকাণ্ডগুলো জনসমক্ষে প্রকাশিত এবং দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কি না। যত দিন যাচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে যেন গণতন্ত্রের উত্তরণের এই যে যাত্রাপথ এইটাকে যেন আরও বেশি দীর্ঘায়িত করা যায়, সেই জন্য কিছু কিছু কূটকৌশল প্রণয়ন করা হচ্ছে, সেটা থেকে যেন আমরা বিরত থাকি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের অন্য ভালো কাজের উদ্যোগেরও সমালোচনা করবে মানুষ, বলেন সালাউদ্দিন আহমেদ। যাতে তারা অন্তত ক্রয় সীমার মধ্যে তাদের দ্রব্য মূল্য থাকে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। প্রত্যাশিত দেশ ও সমাজ করতে সৎ কাজে উৎসাহিত ও অসৎ কাজ নিরুৎসাহিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর লেডিস ক্লাবে ওলামা, মাশায়েখ ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি অংশ নিয়ে আহ্বান জানান তিনি। এই সময় বিশ্বের সঙ্গে একই দিনে রোজা ও ঈদ উদযাপন করা যায় কিনা তা চিন্তা করে দেখতে আলেম ওলামাদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। সেই সঙ্গে দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেজন্য আল্লাহর কাছে দোয়া কামনার আহ্বান জানান তিনি। রক্ষা আল্লাহই করবেন, আল্লাহ সৃষ্টিকে সেটিকে যত্ন নেওয়া, এটি আমাদের রমজান আমাদেরকে শেখায়। আমাদের আশেপাশে যত আমাদের সহকর্মী, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারাই আছেন তাদেরকে সৎ কাজের জন্য উৎসাহ দেওয়া এবং অসৎ কাজে নিরুৎসাহিত করা। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমার মনে হয় এটি আমরা যদি করতে সক্ষম হই, যতটুকুই যার যতটুকু অবস্থান থেকে যতটুকু আমরা করতে সক্ষম হই না কেন, তাহলে আমরা আমাদের যে প্রত্যাশিত সমাজ, আমাদের যে প্রত্যাশিত দেশ, এরকম একটি সমাজ এবং দেশ ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে গড়ে তুলতে সক্ষম হব।
রমজানের প্রথম দিনে পুরান ঢাকার চকবাজারে জমে উঠেছে ঐতিহ্যবাহী ইফতারের বাজার। দুপুর থেকে নানা রকম ইফতারের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। আশপাশ সহ দূর দূরান্ত থেকে ক্রেতারা এখান থেকে কিনে নিচ্ছে নানা রকমের মুখরোচক খাবার। প্রথমবারের মতো এবারও ভালোই সাড়া পাচ্ছেন বলে জানান বিক্রেতারা, তবে এবার দাম বেশি বলে জানান তারা। এদিকে ইফতার কিনতে এসেছেন বিদেশিরাও। খাবারের মান ও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কুচি কাবাব, আপনার টিকা কাবাব, ডালি কাবাব, আলু চাপ, দাম আগে জানি। বাঙ্গি আপনার 150 টাকা, এক ছোট আছে 120 টাকা, এভাবে বিক্রি করা হচ্ছে। পেঁপে আপনার 160 টাকা কেজি বেচা হচ্ছে। কত বাজে এবার একটু কম। ঈদের আগে কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার পাশাপাশি থানা এবং জেলা পর্যায়ে কমিটি দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রমজান জুড়ে ইফতার আয়োজনের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল, কূটনৈতিক সহ বিভিন্ন পক্ষের সঙ্গে সম্পর্ক জোরদার করার পরিকল্পনা দলটির। নেতারা জানান, এনসিপির গঠনতন্ত্রের সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়ের পাশাপাশি গণতন্ত্র এবং মৌলিক অধিকার প্রাধান্য পাবে। জান্নাতুল মোহনার প্রতিবেদনে বিস্তারিত থাকছে। জুলাই গণ অভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে জন্ম নিয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নাহিদ ইসলামের নেতৃত্বে গঠিত এ দলকে শুভকামনা জানাতে হাজির হয়েছিলেন বিএনপি, জামায়াত, হেফাজত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। ঐতিহাসিক এ দিনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ঘোষণা করেন 171 জনের আংশিক কমিটি, যাতে শীর্ষ পদে 10 জন ছাড়াও যুগ্ম আহ্বায়ক পদে আছেন 16 জন, যুগ্ম সদস্য সচিব 32 জন, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক 5 জন ও সংগঠক 26 জন, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক 7 জন ও সংগঠক 18 জন, যুগ্ম মুখ্য সমন্বয়ক 14 জন এবং সদস্য পদে আহত ও নিহতদের স্বজন সহ 43 জন। দলের যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ জানান, চলতি সপ্তাহে আসছে পূর্ণাঙ্গ কমিটি। গঠনতন্ত্রে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়ের পাশাপাশি গণতন্ত্র এবং মৌলিক অধিকার যুক্ত করা হবে। আমরা আরো 1-2-4 দিন নিব আমাদের কমিটিকে পূর্ণাঙ্গ করার জন্য। সাম্য, মানবিক মর্যাদা এবং ইনসাফ, এটার সাথে সাথে আমরা গণতন্ত্র এবং নাগরিক অধিকারগুলোকে আমরা যুক্ত করব। ঈদের আগেই থানা এবং জেলা পর্যায়ের কমিটি দেওয়ার কথা জানান এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম। পর্যায়ক্রমে আরো বেশ কিছু সংখ্যক সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে। এদের অন্তর্ভুক্তর পরপরই আমরা আমাদের যে অন্যতম কাজ হচ্ছে থানা পর্যায়ে সংগঠন যে সম্প্রসারণ করা। আমরা থানা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, জেলা এবং মহানগর পর্যায়ে আমরা কমিটি গঠন করব। রমজান জুড়ে ইফতার আয়োজনের মাধ্যমে বিভিন্ন পক্ষের সঙ্গে সম্পর্ক জোরদারের পরিকল্পনা জানান যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ। যেহেতু রমজান মাস আমাদের একটা ধর্মীয় মাস, বাংলাদেশের মানুষের একটা আবেগ অনুভূতি, এটাকে আমরা কেন্দ্র করে আমরা চেষ্টা করবো একটা বড় গ্যাদারিং করে সব দলের লোকজনকে একটা নিয়ে ইফতার পার্টি করানো এবং কূটনীতিকদের নিয়ে। এরপরে আমরা সারা দেশে ব্যাপী আমরা ইউনিয়ন ওয়ার্ডে যেটা আমাদের কমিটি রয়েছে, নাগরিক কমিটি, সেগুলো তারাই অর্গানাইজ, যারা পার্টিতে আসছে তাদের নেতৃত্বে আমরা চেষ্টা করবো সারা দেশে যেন ইফতার পার্টি এবং মানুষের সাথে এনগেজমেন্ট করা হয়। ধর্মীয় অনুভূতি এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় জাতীয় নাগরিক পার্টি গ্রহণ করবে না বলেও জানান তিনি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদের ঘটনায় গ্রেফতার থাকা 4 জনকে 9 এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে এপ্রিলের মধ্যে আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। মামলার প্রধান আসামি শেখ হাসিনা। সাবরিনা মজুমদারের রিপোর্ট। গেল বছরের 16 জুলাই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান উত্তাল। তখন ছাত্রদের ঢাল হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সড়কে পুলিশের তাক করা অস্ত্রের সামনে 2 হাত প্রসারিত করে বুক চেতিয়ে দাঁড়িয়ে যান আবু সাইদ। এক পর্যায়ে তার উপর পুলিশ গুলি চালালে সড়কে লুটিয়ে পড়েন সাইদ। এই দৃশ্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেখে ক্ষোভে ফেটে পড়ে সারা দেশের ছাত্র জনতা। আবু সাইদ জুলাই-আগস্টের আন্দোলনের প্রথম শহীদ। এ ঘটনায় রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, 2 পুলিশ সদস্য সহ 4 জনকে মামলায় আসামি করা হয়।
এছাড়া ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে আবু সাইদের মামলায় গ্রেফতার হওয়ার ৪ জনকে ৯ এপ্রিল হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। সেই সময়ে তাকে পরপর বেশ কয়েকটি গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই সময়ের প্রক্টর এবং ছাত্রলীগের নেতাকর্মীরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে নানানভাবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপরে কয়েক দফায় হামলা করে, তাদেরকে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে লাঠিপেটা করে বাইরে বের করে এবং রাস্তায় যখন তারা দাঁড়িয়েছিল তখন খুব ঠান্ডা মাথায় একের পর এক গুলি করে তাকে হত্যা করা হয়। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা সহ বিভিন্ন মামলায় চলা তদন্তের প্রতিবেদন চলতি মাসে ট্রাইব্যুনালে দাখিল করার কথা জানান তিনি। শেখ হাসিনার বিরুদ্ধে একটা আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল হবে, কিন্তু সকল মামলার ঘটনার প্রধান আসামি শেখ হাসিনা এবং সবগুলো মামলা তার নির্দেশে হয়েছে, এভাবেই সমস্ত রিপোর্টগুলো আমাদের কাছে এসেছে। আবু সাইদের হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এপ্রিলে দাখিল করার কথাও জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলমের সেনানিবাসের বাসা থেকে 2,45,00,000 টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। গেল শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে এসব অর্থ জব্দ করা হয় বলে জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে সিরাজগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুদক। ফজলা আদিত্যের প্রতিবেদন। গেল 27 ফেব্রুয়ারি শুক্রবার মধ্যরাতে ঢাকা সেনানিবাসে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক সাইফুল আলমের বাসায় ডিবির নেতৃত্বে তল্লাশি অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে দুর্নীতি দমন কমিশনের টিম তল্লাশি কার্যক্রমে সহায়তা দেয়। অভিযানে 2টি লাগেজে মোট 2,45,00,000 টাকা পায় দুদক। রোববার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানায় দুদক মহাপরিচালক। বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, আমাদের অনুসন্ধান দল এবং যৌথ বাহিনীর সবাই উপস্থিতিতে জব্দ তালিকা মূলে সেই ট্রাঙ্ক এবং ট্রাঙ্কের ভিতরে রক্ষিত টাকা উদ্ধার করা হয়েছে এবং সেটা আপনারা ঠিকই দেখেছেন, সেটা বিজ্ঞ আদালতে উক্ত টাকা জমা দেয়। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে এবং সিরাজগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে 34 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে গত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 30,62,00,000 টাকার বেশি মূল্যের সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এছাড়া কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতি প্রমাণ হওয়ায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একটি মামলা রুজু হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ আমলে অনেক বিতর্কিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, চলতি বছর ব্যতিক্রমী কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। রোববার সকালে সচিবালয়ে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। রাষ্ট্রীয় বিভিন্ন পুরস্কার নিয়ে মাঝে মধ্যেই উঠেছে বিতর্ক। সম্প্রতি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নিয়ে বিতর্কের পর এ নিয়ে বাড়তি সতর্ক অন্তর্বর্তী সরকার। রোববার সকালে সচিবালয়ে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে রাষ্ট্রীয় সর্বোচ্চ পদক স্বাধীনতা পুরস্কার নিয়ে সুপারিশ চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, এবার ব্যতিক্রমী কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান স্বাধীনতা পুরস্কার পাবেন, তবে কতজন বা কারা পাচ্ছেন তা জানাননি তিনি। স্বাধীনতা পুরস্কারও এমন মানুষকে দেওয়া হয়েছে তাদের তো জীবনব্যাপী যেই অবদান সেটা স্বীকৃতি হিসাবে এত বছর পরেও তারা কিন্তু কোনো পুরস্কার পাননি। কাজেই আপনাদের অনুমান করে নিতে হবে যে কি ধরনের আমরা মনোনয়ন দিয়েছি। কিন্তু এই
না, এটা চূড়ান্ত হয়নি, এটা সুপারিশ। আর কমিটির সদস্য আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে র্যাব সহ বিতর্কিত প্রতিষ্ঠান ও ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়েছিল। এর আগে যে স্বাধীনতা দিবস পুরস্কার দেখতাম, তখন আমাদের কাছে মনে হয়েছে এমন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে যেটা নিয়ে সমাজে প্রশ্ন উঠেছিল, এবং এমন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল, র্যাবের মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল। এই দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি, আপনারা 21 পুরস্কারে দেখে আপনারা খুশি হয়েছিলেন, এই পুরস্কার দেখেও আপনারা আরো খুশি হবেন। এবছর 10 জনের কম ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেয়া হবে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গত দুদিন ধরে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে কাঁটা তারের বেড়া ও লোহার খুঁটি বসানোর কাজ করেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী, বিএসএফ ও ভারতীয় শ্রমিকরা। এতে স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী, বিজিবি ও বিএসএফ এর মধ্যে বৈঠকের পর বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখা হয়। সহকর্মী জামাল বাদশার পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্ট থাকছে। আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করেই সম্প্রতি সীমান্তের সৈন্যরেখা বরাবর ভারত কাঁটাতারের বেড়া স্থাপন করায় দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সে সময় দুই দেশের মধ্যে আলোচনার পর আন্তর্জাতিক সীমানায় বেড়া নির্মাণ বন্ধ করে ভারত। তবে আবার দহগ্রাম কলোনিপাড়া সীমান্তে কাঁটাতার স্থাপনের চেষ্টা করল বিএসএফ ও ভারতীয় শ্রমিকরা। স্থানীয়রা জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিএসএফ ও ভারতীয় শ্রমিকরা দহগ্রামের কলোনিপাড়া সীমান্তে 3 থেকে 5 গজ শূন্যরেখার মধ্যে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করেন। এর ফলে বিএসএফ ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং আতঙ্কিত হয়ে পড়েন সীমান্তের বাসিন্দারা। কালকে সার দিয়া গেছে, আজকে পানি দিবার গেছে, আমরা বাসায় থাকতে পারতেছি না ভয়ে। তখন আমি তো পাটগ্রামে চলে গেলাম। আবার পাটগ্রাম থেকে খবর নিতেছে যে নাই থামছে বলে, এই যে আবার আজকে আসলাম। রাস্তা যাচ্ছে, রাস্তার সাথে আমাদের জমি, ওখানে গেলেও ওদিক থেকে সরে আসবার বলে আমাদের খেতেও তো যাইতে দেয় না। এখন আমার রাতারাতি মানে এইটা দিতেছে, এইটা দিলে তো আমাদের অসুবিধা। বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি পাঠানোর পর শনিবার দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষে পানবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার আয়ুব আলী 7 সদস্যের প্রতিনিধি দল নেতৃত্ব দেন এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার জালম সিং। তবে বিজিবির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। চট্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বর্তমানে সীমান্তের পরিস্থিতি শান্ত। বলতেছিল যে ওরা কাঁটাতারের বেড়া দিতে আসছিল, কিন্তু বিজিবি বাধা দেওয়াতে ওরা আর দিতে পারে না। এর আগে গেল বছর 31 ডিসেম্বর দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া সীমান্তে প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে বিএসএফ ভারতীয় শ্রমিকদের নিয়ে কাঁটাতার বেড়া স্থাপন করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।